আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আরশিদা। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দারিদ্র্য থেকে তৃণমূলের মানুষকে মুক্তি দিতেই সমবায়ের ওপর জোর দিয়েছে আওয়ামী লীগ সরকার। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বললেন প্রধানমন্ত্রী। আন্দোলনের নামে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের রিমোট কার হাতে তা নিয়ে প্রশ্ন কয়েকজনের। জাতীয় পতাকায় মোড়ানো নিথর দেহে বাড়ি ফিরলেন স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, শোকাচ্ছন্ন স্বজন ও এলাকাবাসী। নেশাগ্রস্ত আর লাইসেন্সবিহীন ভাড়াটে কর্মীরা চালাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ি। 3 বছরে প্রাণ হারিয়েছেন 13 জন পথচারী। প্রিয় দর্শক, বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। দারিদ্র্য থেকে তৃণমূলের মানুষকে মুক্তি দিতেই আওয়ামী লীগ সরকার সমবায়ের ওপর জোর দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের সকল পর্যায়ে সমবায় পদ্ধতি ছড়িয়ে দিতে হবে। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন শেখ হাসিনা। এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। রাকিব হাসানের রিপোর্ট। একদিনের ব্যক্তিগত সফরে সকালে সড়ক পথে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে 15 আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দারিয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন। একটি বাড়ি একটি খামার প্রকল্পটা ওই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে সমবায় করতেছিলেন তারই আলোকে এটা আমরা গড়ে তুলি। এই কারণে যে প্রতিটি পরিবারে এই পরিবারের জন্য এটা হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা। এ সময় তিনি বলেন, দারিদ্র্য থেকে তৃণমূল মানুষকে মুক্তি দিতেই সমবায়ের উপর জোর দেয় আওয়ামী লীগ সরকার। প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হয় এবং দারিদ্র্য থেকে মুক্তি পায়, সেটা লক্ষ্য রেখেই এই ক্ষুদ্র সঞ্চয়ের এই পরিকল্পনা আমি নেই এবং সেটা আমরা বাস্তবায়ন শুরু করি। দুর্ভাগ্যের বিষয় হলো 2001-এ বিএনপি জামাত ক্ষমতায় সেটা বন্ধ করে দেয়, একরকম বলতে গেলে এটা কার্যকারিতাই থাকে না। যা আমরা পরবর্তীতে সরকার আসার পরে আমরা কাজ করে যাচ্ছি। দেশের সকল পর্যায়ে সমবায় পদ্ধতি ছড়িয়ে দিতে হবে জানিয়ে জনগণকে সাথে নিয়ে খাদ্য নিশ্চয়তা, আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলেও জানান শেখ হাসিনা। আমার বাড়ি আমার খামার, এই যে সমবায় সমিতি, এই সমিতি যে আবার কার্যকর হচ্ছে, এটাই একটা আশার কথা। সমস্ত কিছু দেওয়া হয়েছে, আমি বলছি আমি নিজে যাব, সকলের সঙ্গে মত বিনিময় করব এবং এই জিনিসটার জন্য মানুষের কাছে আরো প্রচার পায়, তারই ব্যবস্থা করব। রাকিব হাসান, মাই টিভি। আন্দোলন ও নির্বাচন ঠেকাতে ব্যর্থতার পর বিএনপি আবারও সমাবেশের নামে দেশে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করতে পারে তারা দেশের বিরুদ্ধে অনেক কিছুই করতে পারে। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। রাকিব হাসানের রিপোর্ট। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মহানগর উত্তর দক্ষিণ ঢাকা জেলা এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে এক যৌথ সভা। উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সভায় সূচনা বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেন উপজেলা নির্বাচন নিয়ে। বিএনপি কেন ভোটে আসতে চায় না? আসলে ভোটে তারা আসলে জিততে পারবে না, হেরে যাবে, এই ভয় থেকে তারা নির্বাচন বয়কট করে। সমাবেশ থেকে সন্ত্রাস নৈরাজ্যটাই বিএনপির রাজনীতি উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি। বিএনপির সমাবেশ মানেই রক্তপাত, কাজেই বিএনপি কাছে গোটা রাজধানীকে আমরা যদি তাদের উপর ছেড়ে দিই তাহলে জনগণের জানমাল সুরক্ষা সমস্যা হতে পারে।
বিএনপি চলে রিমোট কন্ট্রোলে। এমন মন্তব্য করে এই রিমোট কন্ট্রোলে আন্দোলন সফল হয় না বলেও জানান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। যেই নেতার নির্দেশে এখন বিএনপি চলে, সেই নেতৃত্ব রিমোট কন্ট্রোল লিডারশিপ। বাংলাদেশের আন্দোলন নেতৃত্ব যদি বাংলাদেশের রাজপথে না থাকে, সেই আন্দোলন কোনোদিনও সফল হয় না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। সহযোগী বেগম খালেদা জিয়ার রিমোটে বিএনপি চললেও আওয়ামী লীগের রিমোট ভারতের হাতে কিনা, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর কাছের লোকেরা টাকা পাচার করে ধনীদের তালিকায় নাম লেখাচ্ছে। নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। বিশ্ব মা দিবস উপলক্ষে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। জুলুমবাজ সরকারের হাত থেকে এই দেশটাকে রক্ষা করি। সবাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দুর্নীতি, লুটপাট ও টাকা পাচারের মাধ্যমে সরকার দেশকে অর্থনৈতিকভাবে ফোকলা করে দিচ্ছে। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন ব্যক্তি পৃথিবীর ধনীর তালিকায় একজন হয়েছে। ফর্বস বলে একটি পত্রিকা আছে, যেখানে ধনীদের তালিকা করে, সেই তালিকায় নাম তার চলে এসছে। এর আগে তার নাম ছিল ধনীদের তালিকায় সিঙ্গাপুরে, আগে ছিল আঞ্চলিক, এখন এটি হয়ে গেছে গ্লোবাল, বৈশ্বিক তার হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, পায়ের তলায় মাটি সরে যাওয়ায় অন্যের উপর ভর করে টিকে থাকতে চায় সরকার। একটু আগে দেখলাম ওবায়দুল কাদের বলছে বিএনপি চলে রিমোট কন্ট্রোল। হ্যাঁ, বিএনপি তো রিমোট কন্ট্রোলে চলে। রিমোট কন্ট্রোলটা কার হাতে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে, নয়তো বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমানের হাতে। আপনার সরকারের রিমোট কন্ট্রোলটা কার হাতে? মোদির হাতে, না অজিত দুলালের হাতে, না রয়্যাল চিফের হাতে। সমাবেশ শেষে র্যালি বের হয়ে কাকরাইল, নাইটিঙ্গেল মোড় ও ফকিরের পুল হয়ে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। মানিকগঞ্জের নিজ বাড়িতে ফিরলেও জাতীয় পতাকায় মোড়ানো স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের নিথর দেহ। কর্ণফুলী নদীতে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত আসিম জাওয়াদের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে সেখানে। সকালে ঢাকায় দ্বিতীয় জানাজার পর বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে জাওয়াদের মরদেহ মানিকগঞ্জে নেওয়া হয়। সেখানে জানাজার শেষে জাতীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে হৃদয় বিদারক পরিবেশের তৈরি হয়। প্রতিনিধি আজিজুল হাকিমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। বৃহস্পতিবার সকালে উড্ডয়নের কিছুক্ষণ পরেই আগুন লাগে প্রশিক্ষণ বিমান ইয়াক 130-এ। ঘনবসতিপূর্ণ এলাকার উপর আগুন লাগায় বড় ক্ষয়ক্ষতি এড়াতে দুর্ঘটনা কবলিত বিমানটি নিয়েই কর্ণফুলী নদীর কাছে যান দুই পাইলট। সেখানেই সেটি বিধ্বস্ত হয়। এ সময় জরুরি অবস্থার প্যারাশুটে দুই পাইলট বেরিয়ে আসলেও পরে প্রাণ হারান স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। রাতেই বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি কর্ণফুলী নদী থেকে উদ্ধার করেছে নৌবাহিনী। একই সময়ে জাওয়াদের প্রথম নামাজে জানাজা হয় চট্টগ্রামে। শুক্রবার সকালে জাওয়াদের মরদেহ বিমান বাহিনীর একটি বিমানে করে ঢাকায় নিয়ে আসা হয়। বিমান বাহিনীর ঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে দ্বিতীয় জানাজা ও ফিউনারেল প্যারেডের পর মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ বাড়ি মানিকগঞ্জে। ও বুয়েটে এবং মেডিকেলে দুই জায়গাতেই চান্স পেয়েছিলেন, কিন্তু ওই বৈমানিক হওয়ার ইচ্ছার কারণে সে বাংলাদেশ বিমান বাহিনীতে ইন্টারভিউ দেওয়ার পর চান্স পেয়েছে এবং সেখানেও সে তাদের ব্যাচের মধ্যে এতটাই ও ট্যালেন্ট ছিলেন যে সে ওখানেও ফার্স্ট হয়েছেন এবং সোল্ডও পেয়েছেন। তার মতো একটি মেধাবী ছাত্র, মেধাবী পাইলট, যা নাকি বাংলাদেশের অহংকার, সারা জাতির জন্য সে অহংকার ছিল। কারণ সে জীবনে কখনো কোনো কিছুতেই, তার পড়ালেখাতে শুরু করে সার্ভিস জীবন পর্যন্ত সে সব জায়গায় প্রথম হয়েছে। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে তৃতীয় ও শেষ জানাজার পর শহরের সেওতা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন এই বৈমানিক। অসীম জাওয়াদের মৃত্যুতে শোকাচ্ছন্ন সহকর্মী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। ইলিয়াস কমল, মাই টিভি।
ঢাকার 2 সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির চাপায় গত 3 বছরে প্রাণ হারিয়েছে 13 জন। তবে মৃত্যুর এই ঘটনাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই জড়িতদের বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা। চালকদের অনেকেরই নেই ভারী যানবাহন চালানোর লাইসেন্স। ঢাকা উত্তর সিটির মেয়র জানালেন, দুর্ঘটনা রোধে ময়লাবাহী গাড়িতে ড্যাশ ক্যামেরা লাগানোর চেষ্টা চলছে। আর ঢাকা দক্ষিণের মেয়র জানিয়েছেন, মৃত্যুর জন্য দায়ীদের দ্রুত শাস্তি নিশ্চিত করা হবে। নুসরাত শারমিনের বিশেষ রিপোর্ট। রাজধানীর মুগদা এলাকায় গত 25শে এপ্রিল রাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় মারা যায় মতিঝিল সরকারি আইডিয়াল স্কুলের মাহিন আহমেদ নামের সপ্তম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্র। জানা গেছে, চাপা দেয়া ময়লাবাহী গাড়িটি চালকের পরিবর্তে চালাচ্ছিলেন অন্য কেউ। 2021 সালের 24শে নভেম্বর গুলিস্তানে প্রাণ হারান নটরডেম কলেজের ছাত্র নাইম হাসান। গত 3 বছরে ঢাকার 2 সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির চাপায় 13 জনের প্রাণ গেলেও বেশিরভাগ ক্ষেত্রেই জড়িতদের বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা। গাড়ি চালক সে নিজে গাড়ি না চালিয়ে সে আরেকজনকে ভাড়া দিয়ে গাড়ি চালিয়েছে, এটা অত্যন্ত অন্যায়। আমরা এর আগেও এরকম যেগুলো আমরা তদন্তে পেয়েছিলাম, কঠোর ব্যবস্থা নিয়েছি। অভিযোগ রয়েছে, ঢাকার 2 সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ি চালাচ্ছেন নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক, মশক কর্মী থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মীরা, যাদের কারোরই নেই ভারী যানবাহন চালানোর লাইসেন্স। আর এ কথা স্বীকার করেছেন উত্তরের মেয়র। যে ড্রাইভার সে বদলি দিয়ে আরেকজনকে দিয়ে দেয়, এবং যে বদলি ড্রাইভার সে কি আদর্শে গাড়ি ঠিক মতন চালাতে পারে কি না পারে, অথবা তার ভারী গাড়ি চালানোর তার কি সেই ধরনের লাইসেন্স আছে নাকি, তার সক্ষমতা আছে নাকি, এটি না দিয়ে যারা বদলি গাড়ি দিয়ে দিচ্ছে, আমি কঠোর অবস্থানে নিয়েছি। এসব মৃত্যু অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে দোষীদের চিহ্নিত করার পাশাপাশি সিটি কর্পোরেশনের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করেন পুলিশের কর্মকর্তারা। সিটি কর্পোরেশনে যারা পরিবহন ব্যবস্থায় আছে তারা যদি নিয়মিত রোল কলের ব্যবস্থা করে এবং গাড়ি ছাড়ার পূর্বে একটি রোল কলের ব্যবস্থা করে যে কে গাড়িতে যাচ্ছে সঠিক ব্যক্তিতে যাচ্ছে কিনা, এই তদারকি বাড়ালে আমার মনে হয় আর এটা এই দুর্ঘটনাটা ঘটবে না। সঠিক লেনে গাড়িগুলো চালায় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে না। মৃত্যুর ঘটনায় সিটি কর্পোরেশনের চরম গাফিলতি রয়েছে উল্লেখ করে শুধু চালক নয়, সিটি কর্পোরেশনের পরিবহন বিভাগের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদেরও শাস্তির আওতায় আনার তাগিদ দেন বিশেষজ্ঞরা। এই যে অনিয়ম, অব্যবস্থাপনা এবং জবাবদিহি যদি নিশ্চিত না করা যায়, এই দুর্ঘটনাগুলো কিন্তু সামনে আরও ঘটবে। এটা একটা সিস্টেমের বড় ধরনের একটা গলদ এখানে প্রমাণ করছে, কারণ সংক্ষিপ্ত সময়ে অনেকগুলি একই প্যাটার্নের দুর্ঘটনা ঘটেছে, বিজ্ঞান কিন্তু তাই বলে। সিটি কর্পোরেশনের এই ময়লার গাড়িগুলো ঘাতক রূপে দেখা দিয়েছে, যার ফলে প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, এসব দুর্ঘটনার দায় এড়াতে পারবে না সিটি কর্পোরেশন থেকে শুরু করে প্রশাসন। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাচ্ছে হজ ফ্লাইট। শুক্রবার বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স, ফ্লাইনাস এয়ারলাইন্স সহ মোট 9টি ফ্লাইট সৌদির উদ্দেশ্যে মোট 4760 জন যাত্রী রওনা করবেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত 4:05 পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন 413 জন বাংলাদেশি। সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তারা। এবারের হজ যাত্রায় সার্বিক ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন হজ ক্যাম্পে অবস্থানরত হজ যাত্রীরা। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে এবার 85,000-এরও বেশি হজ যাত্রী হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন। 11 মে আবেদনের সময়সীমা শেষ হতে চললেও এখন পর্যন্ত ভিসা পাননি 38,000 হজ যাত্রী। টাকা খাওয়ার ভালো ব্যবস্থা করছে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সময় বেশি নিচ্ছে, যদি ইমিগ্রেশনটা একটু শর্ট হলে ভালো হয়। ঠিকমতো পালন করতে পারি, এটা তো মহান আল্লাহর ইয়ে, ভালোই লাগছে। আমরা মনে করছি যে হ্যাসেল ফ্রি ই হজ ব্যবস্থাপনার যে কার্যক্রম এবং টিভিসি কমানো এবং সকল হাজির কিন্তু ব্যাংকে অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া থেকে শুরু করে সকল কার্যক্রম সুচারুরূপে আমরা সম্পাদন করতে সক্ষম হয়েছি। এবং আমরা যে কোনো সময় যে কোনো বিষয় অ্যাড্রেস করার জন্য আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি ডজনে ডিমের দাম বেড়েছে 20 টাকা, অর্থাৎ 120 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 140 টাকায়। ডিমের খাঁচিতেও বেড়েছে 20 টাকা করে। গেল কয়েক দিনের প্রচণ্ড তাপদাহে দাম বৃদ্ধির প্রভাব পড়েছে মুরগি, কাঁচা বাজার থেকে শুরু করে সব ধরনের পণ্যের বাজারে। বিস্তারিত আবু সাইদুর রিপোর্টে। গেল কয়েকদিনের অসহনীয় তাপদাহের কারণে বাজারে মুরগি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় কাঁচা পণ্য সহ জিনিসপত্রে পড়েছে দামের প্রভাব।
গরমের অজুহাতে প্রতিটি পণ্যে সরবরাহ কম থাকায় কিছুটা বাড়তি নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যের দাম। আর এর মধ্যে 4 দিনের ব্যবধানে পাইকারি ডিমের ডর্জন প্রতি বেড়েছে 20 টাকা। ফলে 120 টাকা ডর্জনের ডিম এখন 140 টাকা। খুচরা বাজারে প্রতিটি ডিম বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকায়। যে ডিমের খাঁচি ছিল 300 টাকা তাতেও বেড়েছে 20 টাকা। 300 টাকা কালকে 340 টাকা। কেন দাম বাইরে গেছে? নিজ দিক তাকাই বলে দাম বাইরে গেছে। এখন আমরা তো আর কোনো বিশ্বাসের জায়গা নেই। ওই আমাদের লাগবে, আমরা 340 টাকা দিকেই নিচ্ছি। এক জায়গায় ডিম পাওয়া যাচ্ছে না, এক জায়গায় দাম এক রকম হচ্ছে। তো এই ক্ষেত্রে তো সবাই তো আর ওরকমভাবে যায়, কারণ কি অ্যাটলিস্ট মানুষ মাছ মাংস না খেয়ে ডিম তো খেয়ে বাঁচতে পারবো। এই মাসের শুরুতে কিন্তু গরম তুলনামূলক একটু কম, তো এই এখন তো গরমের এক্সকিউজটা দেওয়া বা এটা আসলে কোনো যুক্তি সাপেক্ষ কারণ বলে আমার মনে হচ্ছে না। বর্তমান বাজারে ডিমের ডর্জন 120 টাকা করে, ঠিক আছে, আর তারা বিক্রি করছে 140 টাকা করে। তাদের গরমের সিজনে 20 টাকা বেশি রাখছে, এটা অতিরিক্ত। কারণ বাজার সংলগ্ন তেজগাঁও রেল স্টেশন পাইকারি ডিমের বাজারের ব্যবসায়ীরা বলছেন কয়েকদিনের গরমে ডিম সংরক্ষণ করতে না পারায় এই পরিস্থিতি। এটা তো আর আমরা কোথায় না, এরা কোথায় খামার হেরা কি এর লেগে দাম বাড়াইলো কি আসল বিষয়, আমরা মানে প্রয়োজন মতো নিতে হইব, নাহলে আমরা দোকান চালাইতে হইব না। এতদিন গরম ছিল, ডিম উৎপাদন কম ছিল, গরম শেষ, মুরগিও সুস্থ হয়ে গেছে, ডিমের দাম বাড়ছে। গরমের দোহাই দিয়ে ডিমের দাম যেভাবে বেড়েই চলেছে, সেজন্য ভোক্তারা বলছেন বাজার মনিটরিং ব্যবস্থাকে আরও জোরদার করতে হবে এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরকে আরও মাঠে কাজ করতে হবে। তাহলেই ডিমের দাম কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। কারণ বাজার থেকে আবু সৈয়দ অপু, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের মতো সম্প্রীতির দেশ বিশ্বের আর কোথাও নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শামুন্তলাল সেন। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে এসে তিনি এই মন্তব্য করেন। সাপ্তাহিক ছুটির দিনে ঢাকেশ্বরী মন্দিরে অসহায়দের মাঝে হেলথ ক্যাম্প করার কথা জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান ডক্টর শামুন্তলাল সেন। এরকম সম্প্রীতির দেশ আর কোথাও আছে বলে আমার জানে নাই। এখানে একটা ফ্রি ক্লিনিকের ব্যবস্থা ছিল, সেটা কিন্তু এখন হচ্ছে না। আমার মনে হয় এটা চালু করা উচিত। আপনারা যদি প্রতি বন্ধের দিন এখানে রোগীর গরিব বিনামূল্যে যারা গরিব শ্রেণীর লোক আছে তাদের ব্যবস্থা করেন, আমি এখানে স্পেশালিস্ট পাঠানোর ব্যবস্থা করি। প্রায় 1 মাস পার হলেও ঈদ উপলক্ষে হতদরিদ্রদের জন্য সরকারি বরাদ্দের চাল এখনো পায়নি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার একাধিক ইউনিয়নের অসহায় পরিবারগুলো। স্থানীয় 2 এমপির অনুসারী চেয়ারম্যান এবং মেম্বারদের মধ্যে দ্বন্দ্বের কারণে এই চাল থেকে বঞ্চিত হচ্ছে অসহায় পরিবারগুলো, কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপই নিচ্ছে না স্থানীয় প্রশাসন। প্রতিনিধি মুস্তাফিজুর রহমান শিবলুকের সাথে নিয়ে মাহবুব সৈকতের রিপোর্ট। কল্যাণমূলক পদক্ষেপের অংশ হিসেবে সারা দেশের হতদরিদ্রদের জন্য প্রতি বছরের মতো পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জনপ্রতি 10 কেজি করে চাল বরাদ্দ দেয় সরকার। ঈদের পূর্বেই বিতরণের জন্য বরিশালের নদী বিধৌত উপজেলা মেহেন্দিগঞ্জের 16 ইউনিয়নে 23,900টি বিজিএফ কার্ডের বিপরীতে 239 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। 14টি ইউনিয়নে এই কার্যক্রম সম্পন্ন করলেও ভাসানচর এবং আন্দারমানিক ইউনিয়নের অসহায় বাসিন্দারা বঞ্চিত হয়েছে এই চাল থেকে। ঈদের চালটা আমরা পাই না। আমি ভাঙ্গা করে থাকি, কিন্তু আমি ঈদ গেছে আমি চাল পাতা পাই না। তথ্য অনুযায়ী 1486টি কার্ডের বিপরীতে ভাসানচরে প্রায় 15 মেট্রিক টন এবং 1748টি কার্ডের বিপরীতে আন্দারমানিক ইউপিতে 17 মেট্রিক টনেরও বেশি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মেম্বারদের একটা অংশের সাথে চেয়ারম্যানের দ্বন্দ্বের কারণেই সরকারি গোডাউন থেকেই উত্তোলন হয়নি এই চাল। আমাদের সাথে তার একমত ঘোষণা করতে পারে না বিদেয়ী, সে চাল দিতে পারে না। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায় কার্ডের ভাগ বাটোয়ারা নিয়েই মূলত দ্বন্দ্ব ভাসানচর ইউনিয়নের। চাল দেওয়ার আগে 10 টাকা দিতে মাস্টার কত কেটেছে কত কে দেয় নাই। ইউনিয়ন পর্যায়ের প্রক্রিয়া সম্পূর্ণ করার পরও চাল পায়নি আন্দারমানিক ইউনিয়ন। সে টাকার জন্য চাউল আনে না, আর এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। 12 জন মেম্বার নিয়ে আমি একটা রেজুলেশন করছি, কিন্তু চাল দেয় না। অনুসন্ধান বলছে চেয়ারম্যান এবং মেম্বারদের একটা অংশ স্থানীয় সাধারণ আসনের এমপি এবং অপর অংশ সংরক্ষিত আসনের এমপির অনুসারী হওয়ায় তাদের রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাব পড়ে ইউনিয়ন পরিষদের কর্মকাণ্ডেও। সে এমপির লগে কোনো ভালো সমন্বয় রাখে না। আমরা একটা অবজেকশন দেই, সেটা বন্ধ হয়ে যায়। আবার আমরা উদ্যোগ নিয়ে করতে গেলে আবার
এটা বেতন দেয়। এমপি সাহেবের লাগে মিল থাকে না। আমি সামনে আমাদের রাজনীতি করি কেন? আমারটা দেয় নাই। আমি ওর সাথে স্যারের লাগে কথা বলছি, মেম্বারের সই ছাড়া চাল দেবে না। আর সব মেম্বার আমি ডেলি এমপি লাগে থাকে চলে ফেরে হেলিকে আমি কিভাবে সই করবো? এমপি কি খাইয়া নাই সব, ওই আপনি খাইয়া নাই সব। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন খতিয়ে দেখে নেওয়া হবে ব্যবস্থা, আর প্রকল্প কর্মকর্তা দায়ভার চাপাচ্ছেন জনপ্রতিনিধিদের উপরই। তালিকা দেয় নাই তো, যার কারণে তারা চাল বিতরণ করতে পারে নাই। কিন্তু সেখানে বিতরণ হয়নি মর্মে আমাদের কাছে অভিযোগ এসেছে, আমরা বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নিব। এ বিষয়ে কথা হয় স্থানীয় এমপি পঙ্কজ দেবনাথ এবং সংরক্ষিত আসনের এমপি ডক্টর শাম্মী আহমেদের সাথে। প্রশাসনিক সমস্যা আছে বোধহয়, আপনারা তো সবই জানেন, আমাকে কেন জিজ্ঞেস করেন? এমপি দায়িত্ব না সন্দেহ আছে, চাল দেওয়ার পরিবর্তন আছে না, ওদেরকে জিজ্ঞেস করো। জনপ্রতিনিধিদের দ্বন্দ্বে সাধারণ মানুষ বঞ্চিত হওয়ার ঘটনা নতুন কিছু নয়, কিন্তু বিশ্লেষকরা বলছেন স্থানীয় পর্যায়ে কাজ করা সংশ্লিষ্ট বিভাগগুলো যদি যথাযথ ভূমিকা পালন করে তাহলে সরকারের কল্যাণমূলক পদক্ষেপের সুফল পৌঁছানো সম্ভব তৃণমূলেও। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথা এবং পর্যবেক্ষণ সবসময় তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইইবির ৬১তম কনভেনশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি প্রকৌশলী আব্দুস সবুর। সকালে কাউন্সিল হলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এই সময় লিখিত আইইবির মুখপাত্র সংগঠনটির সাধারণ সম্পাদক জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নয়ন ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের সকল প্রকৌশলীরা যার যার অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। 5 দিনব্যাপী আইবির 61তম কনভেনশনের আয়োজন করা হয়েছে। আগামীকাল 11 মে 2024 খ্রিস্টাব্দ শনিবার 61তম কনভেনশন শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু রাশিয়ার মহান বিজয় দিবস উপলক্ষে রাশিয়ান হাউসের আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হলো আলোচনা সভা। এতে অংশ নিয়ে ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দভইচেনকভ শহীদদের স্মরণে প্রথমে 1 মিনিট নীরবতা পালন করেন। পরে তিনি বলেন, মহান বিজয় দিবস সর্বজনীন অনুষ্ঠান, যা যুদ্ধে অংশগ্রহণকারী দেশপ্রেমিক ও ক্ষতিগ্রস্তদের স্মৃতি স্মরণ করার দিন। যারা স্বাধীন রাষ্ট্র পেতে যুদ্ধে জীবন উৎসর্গ করেছে তাদের কখনোই ভুলে যাওয়া সম্ভব নয় বলেও বলেন তিনি। এ সময় স্বাধীনতা দিবস উপলক্ষে মস্কোতে অনুষ্ঠিত প্যারেডের একাংশ তুলে ধরা হয়। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দারিদ্র্য থেকে তৃণমূলের মানুষকে মুক্তি দিতেই সমবায়ের ওপর জোর দিয়েছে আওয়ামী লীগ সরকার, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বললেন প্রধানমন্ত্রী। আন্দোলনের নামে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের রিমোট কার হাতে তা নিয়ে প্রশ্ন গয়েশ্বরের। জাতীয় পতাকায় মোড়ানো নিথর দেহে বাড়ি ফিরলেন স্কোয়াড্রন লিডার রাশিম জাওয়াদ। জানাজার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, শোকাচ্ছন্ন স্বজন ও এলাকাবাসী। নেশাগ্রস্ত আর লাইসেন্সবিহীন ভাড়াটে কর্মীরা চালাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ি। 3 বছরে প্রাণ হারিয়েছেন 13 জন পথচারী। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 9টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আশিয়া। আল্লাহ হাফেজ।